অ্যাসপাইরেন্টস ওয়েলকাম টু ইনক্লুসিভ ক্লাসরুম। আজ আমরা আলোচনা করব বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা নিয়ে। ঠিক আছে, বিভিন্ন রিভিশন করার জন্য যেহেতু সময় কম, খুবই কম, আমি চেষ্টা করব আমার যে স্টাডি ম্যাটেরিয়াল ছিল বা যেগুলো আমি পড়েছি সেগুলো থেকেই তোমাদের রিভিশন করানোর জন্য। তো চলো রিভিশন করা যাক। আনুমানিক 1500 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার ধ্বংসের পর বেদকে ভিত্তি করে বৈদিক সভ্যতা গড়েছে। বৈদিক সভ্যতা কখন গড়েছে? যখন সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যায় আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে বেদকে ভিত্তি করে। যেহেতু বেদকে ভিত্তি করে গড়ে হয়েছিল সেহেতু এই সভ্যতাকে বলা হয় বৈদিক। বেদ থেকে বৈদিক কথাটি আসে। ঠিক আছে, বৈদিক সভ্যতার স্রষ্টাদের আর্য বলা হয়। আরিয়ান্স বা আর্য কাদের বলা হয়? যারা বৈদিক সভ্যতার সৃষ্টি করেছিল, স্রষ্টা যারা মিলে তৈরি করেছিল তাদের আর্য বলা হয়। সংস্কৃত ভাষা অনুযায়ী আর্য শব্দের অর্থ সৎ বংশজাত, শ্রেষ্ঠ বংশজাত বা অভিজাত মানুষ। আর্য আরিয়ান্স একটি সংস্কৃত শব্দ, এর অর্থ হচ্ছে যারা সৎ বংশজাত বা শ্রেষ্ঠ বংশজাত বা অভিজাত মানুষ যারা, তাদের বলা হতো আরিয়ান্স বা আর্য। বৈদিক যুগ থেকে ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয়। ইন্ডিয়ান যে অফিসিয়াল হিস্টোরিক্যাল এজ শুরু হয় এই বৈদিক যুগ থেকেই। বৈদিক সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক। কীরকম ছিল? গ্রামকেন্দ্রিক ছিল। বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থের নাম কি ছিল? ঋগ্বেদ। ঠিক আছে, প্রাচীন এবং প্রধান গ্রন্থ ছিল ঋগ্বেদ। ঠিক আছে, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ। ঋগ্বেদে কটি মন্ত্র আছে? 1028টি মন্ত্র আছে, যা 10টি মণ্ডল বা চ্যাপ্টারে বিভক্ত। ঠিক আছে, ঋগ্বেদ কতটি চ্যাপ্টারে বিভক্ত? 10টি চ্যাপ্টার বা মণ্ডলে বিভক্ত এবং টোটাল মন্ত্র আছে 1028টি। ভারতের প্রাচীনতম সাহিত্য হচ্ছে বেদ। বেদ হলো ভারতের প্রাচীনতম সাহিত্য। বীজ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি। বীজ কথার অর্থ হলো জ্ঞান। যেহেতু এই বেদে বিভিন্ন রকম জ্ঞান ভাণ্ডার আছে বা জ্ঞানের সংমিশ্রণ বা সংগ্রহ আছে, সেই জ্ঞান হচ্ছে বীজ শব্দ থেকে এসেছে, আর বীজ শব্দ থেকে এর নাম হয়েছে বেদ। বেদের অপর নাম কি? শ্রুতি। যেহেতু প্রাচীনকালে লেখার কোনো সিস্টেম ছিল না বা প্রচলন ছিল না, শুনেই এক জেনারেশন থেকে দ্বিতীয় জেনারেশনে মনে রাখা হতো, সেহেতু বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। বেদের 4টি ভাগ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 4টি ভাগ কি কি? ঋগ, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন, আর সামবেদে ডিলস উইথ মিউজিক, বিভিন্ন ধরনের মিউজিক যে পাওয়া যায় সেগুলো হচ্ছে সামবেদে আছে। আর অথর্ববেদে ওয়ার বিগিনস ইন দ্য মাইন্ড অফ এ মেন, এই যে বিখ্যাত উক্তি, এটি কোথায় পাওয়া যায়? অথর্ববেদে। ওয়ার বিগিনস ইন দি মাইন্ড অফ মেন, ওয়ার বিগিনস ইন দি মাইন্ড অফ মেন, এই বিখ্যাত উক্তি আছে অথর্ববেদে। প্রত্যেক বেদের আবার 4টি অংশ আছে, যেমন ঋগ্বেদ, সামবেদ যে 4 ভাগে বিভক্ত, এই প্রত্যেকটা বেদের আবার 4টি অংশ আছে, যেমন সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। উপনিষদকে বলা হয় বেদান্ত। কী কী আছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এর মধ্যে উপনিষদকে, যেহেতু এর শেষ বেদের শেষ অধ্যায়, সেহেতু একে বেদান্ত বলা হয়। বেদ যোগ অন্ত বেদান্ত। এবার হচ্ছে বিভিন্ন যে পূজনীয় যারা ছিল, যেমন ইন্দ্র, গ্রেটেস্ট গড অফ আরিয়ান্স। আরিয়ানদের প্রধান এবং গ্রেটেস্ট গড ছিল ইন্দ্র। দ্বিতীয় নম্বরের র্যাঙ্কে হিসেবে ছিল, দ্বিতীয় পজিশনে ছিল হচ্ছে অগ্নি। অগ্নি হচ্ছে দ্বিতীয় নম্বরে ছিল র্যাঙ্ক হিসেবে। এর মধ্যে ওয়াটার গডকে বলা হতো বরুণ। তারপর হচ্ছে আর্থ গডেসকে বলা হতো পৃথিবী। পৃথিবী বলা হতো আর্থ গডেসকে। ইন্দ্র ওয়াজ নোন অ্যাজ পুরন্দর। বৈদিক পিরিয়ডে ইন্দ্র পুরন্দর নামে পরিচিত ছিলেন। তারপরে মহাভারত কে রচনা করেন? মহাভারত রচনা করেন বৈশ্য। মহাভারত গঠিত হয় জয় সংহিতা এবং শত সহস্র সংহিতা নিয়ে। মহাভারত কী নিয়ে গঠিত হয়? জয় সংহিতা এবং শত সহস্র সংহিতা। ঠিক আছে, একে মহাভারতকে পঞ্চম বেদও বলা হয়। যেহেতু চতুর্বেদ ছিল, তো এর পরেই সৃষ্টি হয় মহাভারত, সুতরাং মহাভারতকে পঞ্চম বেদও বলা হয়। এরপরে যোগকে রচনা করেন, যোগা রচনা করেন হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলি রচনা করেন যোগা, এবং ন্যায় দর্শন রচনা করেন অক্ষপদ। এটা খুব আসে WBCS এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। ঠিক আছে, তো ন্যায় দর্শনকে রচনা করেন অক্ষপদ বা অক্ষপদ, আর হচ্ছে যোগা রচনা করেন হচ্ছে পতঞ্জলি। ঠিক আছে, এরপরে বৈদিক যুগে আর্যদের 2টো মুদ্রা ছিল, নিষ্ক ও মনা। নিষ্ক এবং মনাকে শতমনা বলা হয়। এটি গোল্ডের মুদ্রা ছিল। শতমনা ছিল গোল্ড। আর নিষ্ক নিয়ে কনফিউশন আছে, কোনো বইয়ে গোল্ড সিলভার, কোনো বইয়ে গোল্ডও আছে। ঠিক আছে, তো মনা বা শতমনা এটি সবথেকে বেশি আসে। তো শতমনা বা মনা ছিল হচ্ছে গোল্ড কয়েন। বৈদিক যুগের পরিবারের কর্তাকে বলা হতো কুলপা। পরিবারের কর্তাকে কী বলা হতো? কুলপা। ঠিক আছে, বৈদিক যুগের গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। বৈদিক যুগের গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। উপনিষদ হচ্ছে বুক অফ ফিলোসফি। বুক অফ ফিলোসফি কি? উপনিষদ। উপনিষদ হচ্ছে বুক অফ ফিলোসফি। ঠিক আছে, বৈদিক যুগের কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম। কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম, এবং গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামনি। আর পরিবারের কর্তাকে বলা হতো কুলপা। ঠিক আছে, আর কয়েকটি পরিবার নিয়ে দেখো, পরিবারের প্রধানকে বলা হতো কুলপা। কয়েকটি পরিবার নিয়ে গঠিত গ্রাম, গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো 20। ঠিক আছে, কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো 20, এবং এর প্রধানকে বলা হতো বিশপতি। যে 20-এর প্রধান ছিল তাকে বলা হতো বিশপতি।
বেদের কোন অংশে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত? ঋগ্বেদে। ঠিক আছে, ঋগ্বেদ কে রচনা করেন? বিশ্বামিত্র মুনি। ঠিক আছে, বেদের কোন অংশে গায়ত্রী মন্ত্র আছে? এটি খুব ইম্পর্টেন্ট। গায়ত্রী মন্ত্র আছে ঋগ্বেদে, আর ঋগ্বেদ রচনা করে হচ্ছে বিশ্বামিত্র মুনি। বৈদিক যুগের প্রধান বিনিময় মাধ্যম ছিল গরু। এই যুগে বিনিময় মাধ্যমের প্রধান ছিল হচ্ছে গরু। বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারী, এরা খুবই পড়াশোনা বা অন্যান্য দিক থেকে অনেক উন্নত ছিলেন। বিদুষী নারী কে কে ছিলেন? অপলা, মমতা, ঘোষা, লোপামুদ্রা। আমরা দেখেছি যে দেখো বেদিক পিরিয়ডে দুটো পিরিয়ড আছে, একটা হচ্ছে লেটার বেদিক পিরিয়ড, আর্লি বেদিক পিরিয়ড। আর্লি বেদিক পিরিয়ডে নারী শিক্ষার উপর খুবই বেশি জোর দেওয়া হয়েছিল। এই সময় অপলা, মমতা, ঘোষা, লোপামুদ্রা এরা খুবই ফেমাস ছিল ওই সময়। এরপরে যখন লেটার বেদিক পিরিয়ড দেখা যায় যে মহিলাদের পড়াশোনা বা অন্যান্যর উপর রেস্ট্রিকশন চলে আসে, একটু কনজারভেটিভ হয়ে যায় সোসাইটি। এটা আমরা পরে ডিটেলসে দেখব। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য। আমরা জানি 4টি আশ্রম থাকে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো শেষ আশ্রম হচ্ছে সন্ন্যাস এবং প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য। আর্যদের খাজনার নাম ছিল বালি। এটি খুবই ইম্পর্টেন্ট, বালি। আর্যদের খাজনার নাম ছিল বালি। বেদকে কেন্দ্র করে যে সমস্ত ধর্মগ্রন্থ রচিত হয়েছে তাদের বলা হয় সূত্র সাহিত্য। সূত্র সাহিত্য কাদের বলা হয়? দেখো, বেদ একটি কম্প্যাক্ট ফর্মে ছিল, তো এর বিভিন্ন সময় বিভিন্ন এক্সপ্লানেশন আসে। এই পরবর্তীতে এই বেদকে কেন্দ্র করে বিভিন্ন সাহিত্য, ধর্ম সাহিত্য বা ধর্মগ্রন্থ গঠিত হয়। এদের বলা হয় সূত্র সাহিত্য। ঠিক আছে, শূদ্র কথাটির উল্লেখ আছে ঋগ্বেদের দশম মণ্ডল। ঋগ্বেদের যে দশম মণ্ডল আছে সেখানে শূদ্র শব্দটির উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, এরপর অরিজিন অফ কিংশিপ কোথায় আছে? আত্মীয় ব্রাহ্মণ। বেদের যে পার্ট আছে আত্মীয় ব্রাহ্মণ, সেখানে অরিজিন অফ কিংশিপ অর্থাৎ রাজতন্ত্রের সূত্রপাত। ঠিক আছে, ল্যান্ড অফিসারকে এই বৈদিক যুগে বলা হতো ব্রজপতি। ব্রজপতি কাকে বলা হতো? ল্যান্ড অফিসার, যে ভূমি রাজস্ব অফিসার ছিল তাকে বলা হতো ব্রজপতি। সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়? মুন্ডক উপনিষদ। কোন উপনিষদ থেকে নেওয়া হয়? মুন্ডক। এটি খুবই ইম্পর্টেন্ট, সত্যমেব জয়তে নেওয়া হয় মুন্ডক উপনিষদ থেকে। এরপর স্কন্দ পুরাণ হচ্ছে লার্জেস্ট পুরাণ, সবথেকে বড় পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ। আর সবথেকে পুরানো বা আদি পুরাণ হচ্ছে ব্রহ্মপুরাণ। ব্রহ্মপুরাণ হচ্ছে সবথেকে আদি পুরাণ, আর হচ্ছে সবথেকে বড় পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ। ঠিক আছে, তো এই ছিল আমাদের বৈদিক সিভিলাইজেশনের কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন। তো এর পরবর্তীতে আমরা জৈন এবং বৌদ্ধ ধর্মে যাব। এরপর ধীরে ধীরে পুরো ইতিহাসটা আমরা একবার রিভিশন করে নেব। সাথে থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে লাইক এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে।